হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব দ্য মার্ডার অফ রজার অ্যাক্রয়েড এই নোবেলটি নিয়ে, যেটা লিখেছেন অ্যাগাথা ক্রিস্টি। অ্যাগাথা ক্রিস্টি 1890 সালে ইউকেতে জন্মগ্রহণ করেন এবং 1976 সালে ইউকেতেই মৃত্যুবরণ করেন। আর তার এই নোবেলটি 1926 সালে প্রকাশিত হয়। তো এই নোবেলটি হচ্ছে, তোমরা এর নাম থেকেই বুঝতে পারতেছো যে রজার অ্যাক্রয়েড, এই রজার অ্যাক্রয়েডের মৃত্যু নিয়ে এবং এর মৃত্যুর যে রহস্য উন্মোচন, এই রহস্য উন্মোচনটা কীভাবে আস্তে আস্তে হয় সেই বিষয়গুলোই আমরা এই নোবেল থেকে জানতে পারবো। এবং এই নোবেলটি কিন্তু বেস্ট ক্রাইম নোবেল হিসেবে, মানে সর্বকালের সেরা ক্রাইম নোবেল হিসেবে 2013 সালে খেতাব পায়। তো বুঝতেই পারতেছো যে এই নোবেলটি কতটা ফেমাস একটা নোবেল। তো এখানে আমি নোবেলের যে মেইন ক্যারেক্টার্সগুলো সেগুলোর একটা লিস্ট লিখেছি, এই যে দেখতে পাচ্তেছো অনেকগুলো ক্যারেক্টার্স। তারপরেও আমি কিন্তু সবগুলো ক্যারেক্টার্স এখানে আনিনি, শুধুমাত্র যেগুলো মেজর ক্যারেক্টার্স, যেগুলো সম্পর্কে তোমার না জানলেই নয়, সেই ক্যারেক্টার্সগুলোর লিস্টই এখানে লিখেছি। তো যাই হোক, এবার আমি এখানে যে ক্যারেক্টার্সগুলোর নাম লিখেছি এদের সাথে খুবই সংক্ষেপে পরিচিত হব এবং এরপরে তোমরা যখন সামারিটি জানবে তখন ক্যারেক্টার সম্পর্কে মোটামুটি ভালোই একটা ধারণা পেয়ে যাবে। তো প্রথমেই রয়েছে রজার অ্যাক্রয়েড। রজার অ্যাক্রয়েডের মৃত্যু নিয়েই কিন্তু আমাদের এই নোবেলটি লেখা, ঠিক আছে। সে হচ্ছে একজন বিত্তবান মানুষ এবং তার বাড়িতে অনেক লোকজন কাজ করে, তার অনেক কাজের লোক রয়েছে, যেগুলোকেও এরপরে আমরা পাবো এখানে। তো এরপর রয়েছে মিসেস সিসিল অ্যাক্রয়েড। মিসেস সিসিল অ্যাক্রয়েড হচ্ছে রজার অ্যাক্রয়েডের বড় ভাইয়ের স্ত্রী। তার বড় ভাই অনেক আগেই মারা গিয়েছে। এবং এরপরে রয়েছে ফ্লোরা অ্যাক্রয়েড। ফ্লোরা অ্যাক্রয়েড হচ্ছে সিসিল অ্যাক্রয়েডের মেয়ে, অর্থাৎ রজার অ্যাক্রয়েডের ভাইয়ের মেয়ে, ঠিক আছে। এবং তার এই ভাইয়ের বউ আর এই ভাইয়ের মেয়ে, এই দুইজন রজার অ্যাক্রয়েডের সাথেই থাকে এবং এই দুইজন রজার অ্যাক্রয়েডের অর্থের বা রজার অ্যাক্রয়েডের উপরেই নির্ভরশীল, ঠিক আছে। তাদের কোনো আয়ের উৎস নাই। এরপর রয়েছে রেলফ প্যাটন। রেলফ প্যাটন হচ্ছে রজার অ্যাক্রয়েডের সৎ ছেলে এবং এরপরে রেলফ প্যাটনকে রজার অ্যাক্রয়েড দত্তক নেয়। এরপর রয়েছে উর্সুলা বর্ন। উর্সুলা বর্ন ছিল এই রজার অ্যাক্রয়েডের বাড়িতে যে রান্নাবান্না করা হতো তার প্রধান পরিচালক। এরপর রয়েছে এলিজাবেথ রাসেল। এলিজাবেথ রাসেল ছিল রজার অ্যাক্রয়েডের বাড়ির এক কাজের মেয়ে এবং সেও রান্নাবান্নার বিভিন্ন কাজে উর্সুলা বর্নকে সাহায্য করত। এরপর রয়েছে জন পার্কার। জন পার্কার ছিল রজার অ্যাক্রয়েডের বাড়ির প্রধান পরিচালক এবং সেও রজার অ্যাক্রয়েডের বিভিন্ন কাজে তাকে সাহায্য করত। এরপর রয়েছে রাইমন্ড। রাইমন্ড ছিল রজার অ্যাক্রয়েডের পার্সোনাল সেক্রেটারি। তো তোমরা এখান থেকে এই যে এই পর্যন্ত যে ক্যারেক্টার্সগুলো পেলে, এই সবগুলো ক্যারেক্টারই কিন্তু রজার অ্যাক্রয়েডের ফ্যামিলিতে থাকে, ঠিক আছে। এখানে তোমরা এই যে এই পর্যন্ত যেই ক্যারেক্টার্সগুলোকে দেখলে, যে এইখান থেকে একেবারে এই পর্যন্ত, এই প্রত্যেকটা ক্যারেক্টার্সকেই কিন্তু একসময় রজার অ্যাক্রয়েডের যে মৃত্যু বা রজার অ্যাক্রয়েডের যে মার্ডার হয়, সেই মার্ডারের সাথে এই প্রত্যেকটা ক্যারেক্টারকেই কিন্তু সন্দেহ করা হয় যে যে কেউ হয়তো এই রজার অ্যাক্রয়েডকে মেরে ফেলেছে। এরপর রয়েছে মেজর হেক্টর বেলান্ট। মেজর হেক্টর বেলান্টকেও রজার অ্যাক্রয়েডের মৃত্যুর জন্য দোষী মনে করা হয় এবং মেজর হেক্টর কিন্তু এই ফ্লোরাকে অনেক ভালোবাসে এবং ফ্লোরাকে সে বিয়ে করতে চায়। এরপর রয়েছে হারকিউল পাইরট। তো এই হারকিউল পাইরটই হচ্ছে আমাদের এই গল্পটির প্রোটাগনিস্ট এবং সেই কিন্তু এই রজার অ্যাক্রয়েডের কীভাবে খুন হলো বা কে রজার অ্যাক্রয়েডকে খুন করলো, এই যে যে সমাধান, এই সমাধানটা কিন্তু এই হারকিউল পাইরটই করে, কারণ সে হচ্ছে একজন গোয়েন্দা, খুবই সূক্ষ্ম এবং জ্ঞানী একজন গোয়েন্দা, যে বর্তমানে রিটায়ার্ডে এসে পড়েছে। আগে পুলিশের গোয়েন্দা বিভাগে সে চাকরি করত। সেই শেষ পর্যন্ত এই রজার অ্যাক্রয়েডের যে কেস, সেই কেসটা সলভ করে এবং কে দোষী তাকে খুঁজে বের করে। এরপরে আমরা দুজন ইন্সপেক্টরকে পাবো যারা রজার অ্যাক্রয়েডের মার্ডারের ইনভেস্টিগেশনের সাথে জড়িত ছিল। তাদের মধ্যে একজন হলো ইন্সপেক্টর ডেভিস আর একজন হলো ইন্সপেক্টর র্যাগলান। এরপর রয়েছে চার্লস কেন্ট। তো চার্লস কেন্ট ছিল এলিজাবেথ রাসেলের ছেলে, যে ছিল একজন অ্যালকোহলিক, মাঝে মাঝেই নেশা করত। এবং চার্লস কেন্ট যেই দিন রজার অ্যাক্রয়েড হত্যা হলো সেই দিন তার মা এলিজাবেথ রাসেলের সাথে দেখা করতে এসেছিল এবং সেই কারণে চার্লস কেন্টকেও সন্দেহ করা হয় যে সে হয়তো রজার অ্যাক্রয়েডকে মেরে ফেলেছে, ঠিক আছে। এবং এরপরে আমরা এই পাশে আরও 3টি ক্যারেক্টার পাবো যারা হচ্ছে কিংস অ্যাবট এই জায়গাটিতে বসবাস করে। তাদের মধ্যে প্রথমেই রয়েছে ডক্টর জেমস শেপার্ড। ডক্টর জেমস শেপার্ড ছিল ওই এলাকার খুবই নামি দামি এবং বিখ্যাত একজন ডক্টর, যিনি হারকিউল পাইরটকে রজার হত্যার যে ইনভেস্টিগেশন, সেই ইনভেস্টিগেশনে সাহায্য করছিল। এবং ডক্টর জেমস শেপার্ড কিন্তু এখানে আমরা একটা ক্যারেক্টার পাবো মিসেস ফেরার্স, এর একজন ফ্যামিলি ডক্টর ছিল। এবং আমরা এখানে যে রজার অ্যাক্রয়েড পেলাম, এই রজার অ্যাক্রয়েডেরও একজন ফ্যামিলি ডক্টর ছিল। এবং এরপরে আমরা এখানে ক্যারোলিন নামে একজন পাবো,
যে হচ্ছে জেমস শেপার্ডের বোন, যে জেমস শেপার্ডের সাথেই বসবাস করে। এরপর রয়েছে মিসেস ফেরার্স। মিসেস ফেরার্স ছিল একজন বিধবা নারী। গ্রামে এরকম প্রচলিত বা মানুষ এরকম বলে থাকে যে মিসেস ফেরার্স তার স্বামীকে নিজেই বিষ দিয়ে হত্যা করে ফেলেছে। তো এই হলো এই নোবেলটির মেজর ক্যারেক্টার্সগুলো। এবার আমি নোবেলের সামারিতে চলে যাব। এই নোবেলটি শুরু হয় মিসেস ফেরার্সের মৃত্যুর মাধ্যমে। হঠাৎই শোনা যায় যে মিসেস ফেরার্স আত্মহত্যা করে নিয়েছে এবং অনেকেই বলে যে মিসেস ফেরার্স যেহেতু তার স্বামীকে বিষ দিয়ে মেরে ফেলেছে, সেই অনুশোচনায় সে নিজেই সেই একইভাবে অর্থাৎ বিষ খেয়ে সে নিজে আত্মহত্যা করেছে। গ্রামের অধিকাংশ লোকই এরকমটা মনে করে। তো সকালবেলায় মিসেস ফেরার্সের মৃত্যু হয় এবং অন্যদিকে রাতের দিকে এই রজার অ্যাক্রয়েট সে তার বাড়িতে একটা সভার আয়োজন করে, ছোটো একটা অনুষ্ঠানের আয়োজন করে, যেখানে ডক্টর জেমস শেপার্ডকে দাওয়াত করা হয় এবং রজার অ্যাক্রয়েডের যে আত্মীয় স্বজন আছে আশেপাশে তাদেরকেও দাওয়াত দেওয়া হয়। ঠিক আছে, তো রজার অ্যাক্রয়েডের এই অনুষ্ঠানে তোমরা এই যে এখান থেকে এই পর্যন্ত যে ক্যারেক্টার্সগুলো দেখলে, এই প্রত্যেকটা ক্যারেক্টার্সই সেই অনুষ্ঠানে উপস্থিত ছিল এবং এদিকে ডক্টর জেমস শেপার্ডও সেই অনুষ্ঠানে এসেছিল। তো ডিনার শেষে সবাই যে যার মতো তাদের বাড়িতে চলে গেল বা যে যার রুমে চলে গেল এবং এরপরে রজার অ্যাক্রয়েড আলাদা এই ডক্টর জেমসের সাথে কথা বলল। তোমাদের আগেই বলেছি যে ডক্টর জেমস শেপার্ড ছিল হচ্ছে রজার অ্যাক্রয়েডের পার্সোনাল ডাক্তার। তো সেই কারণে রজার অ্যাক্রয়েড বলল যে সে খুবই বিষণ্ণ, সে খুবই কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে, কারণ এই রজার অ্যাক্রয়েডের সাথে মিসেস ফেরার্সের লাস্ট 3 মাস ধরে একটা রিলেশন চলছিল এবং রজার অ্যাক্রয়েড সিদ্ধান্ত নিয়েছিল যে সে ওই মিসেস ফেরার্সকে বিয়ে করবে। এবং ইতিমধ্যে রজার অ্যাক্রয়েডকে মিসেস ফেরার্স কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে যে মিসেস ফেরার্সকে কেউ একজন ব্ল্যাকমেল করতেছে, এইরকমটা বলে যে মিসেস ফেরার্স যে তার স্বামীকে বিষ দিয়ে হত্যা করেছে সেটা সে জানে। এরকমভাবে মিসেস ফেরার্সকে একজনে ব্ল্যাকমেল করতেছিল। এই বিষয়গুলো নাকি রজার অ্যাক্রয়েডকে সে বলেছে এবং সেটাও বলেছে যে তার নাম খুব শীঘ্রই রজার অ্যাক্রয়েডকে সে বলে দেবে। এবং ইতিমধ্যেই রজার অ্যাক্রয়েডের যে পার্সোনাল সেক্রেটারি রাইমন্ড, সে একটা নীল খামের চিঠি নিয়ে আসলো, যেই চিঠিটা ছিল মিসেস ফেরার্সের পক্ষ থেকে, যিনি সকালবেলায় মৃত্যুবরণ করেছে। এবং এটা দেখে রজার অ্যাক্রয়েড ভাবলো যে এই চিঠির মধ্যেই মিসেস ফেরার্স কেন মৃত্যুবরণ করলো বা সেই ব্ল্যাকমেলের নাম কি, সেই সবগুলো হয়তো এই চিঠির মধ্যেই আছে। তো রজার অ্যাক্রয়েড এই ডক্টর জেমস শেপার্ডের সামনেই সেই চিঠিটা পড়া শুরু করলো এবং একটা পর্যায়ে রজার অ্যাক্রয়েড তার চিঠি পড়া থেমে দিল। অর্থাৎ সে যে ব্ল্যাকমেলার তার নাম এই ডক্টরের সামনে বলতে চায় না এবং ডক্টরকে সে বলল যে আচ্ছা তাহলে আজকের মতো এই পর্যন্তই, আপনি আপনার বাড়ি চলে যান। ঠিক আছে, এবং এরপরে ডক্টর জেমস এই 9:15-তে রজার অ্যাক্রয়েডের বাড়ি থেকে তার বাড়ির দিকে রওনা দিল। জেমস শেপার্ড বাড়িতে যাওয়ার কিছুক্ষণ পরেই সে এই ফার্নলি পার্ক থেকে একটা ফোন পেল এবং সে ফোনে শুনতে পেল যে রজার অ্যাক্রয়েডের হত্যা হয়ে গিয়েছে এবং তাকে ফোনটা করেছিল হচ্ছে এই জন পার্কার, যে ছিল রজার অ্যাক্রয়েডের বাড়ির একজন কাজের লোক। তো জন পার্কারের ফোন পেয়েই ডক্টর জেমস দ্রুত ফার্নলি পার্কে চলে আসলো এবং জন পার্কারকে জিজ্ঞেস করলো যে কিভাবে তার হত্যা হলো। তখন জন পার্কার বলল যে কার হত্যা, আমি তো আপনাকে কোনো ফোনই দেইনি। তো যাই হোক, এরপরে জন পার্কার এবং এই ডক্টর জেমস রজার অ্যাক্রয়েডের রুমের সামনে গেল এবং গিয়ে দেখলো যে রজার অ্যাক্রয়েডের যে রুমের দরজা ভিতর থেকে লক করা ছিল। তখন তারা অনেকক্ষণ ডাকাডাকি করলো, দরজা নক করলো, বাট দরজা যখন খুলছিল না তখন তারা দরজা ভেঙে রজার অ্যাক্রয়েডের রুমে ঢুকলো। তার রুমে ঢুকে দেখলো যে রজার অ্যাক্রয়েড আসলেই খুন হয়ে গিয়েছে এবং তার ঘাড়ের দিকে একটা ছুরি ঢুকানো ছিল। এরপরে পুলিশকে খবর দেওয়া হলো, পুলিশ আসলো এবং তোমাদের আগে যাদের নাম বলেছি ইন্সপেক্টর ডেভিস এবং ইন্সপেক্টর র্যাগলান, এরাই এই রজার অ্যাক্রয়েডের যে খুনের তদন্ত সেটা করছিল। তো পুলিশ এসে পরিবারে যারা উপস্থিত ছিল সবাইকে জিজ্ঞাসাবাদ করলো এবং তারা নেগেটিভ কিছু পেল না এবং তারা প্রত্যেকটা ক্যারেক্টার্সকে স্বাভাবিকই মনে করলো। এবং এই যে এই পর্যন্ত যে ক্যারেক্টার্সগুলো আছে এইখান থেকে সিসিল অ্যাক্রয়েড, তারপর ফ্লোরা অ্যাক্রয়েড, রেল প্যাটন বাদ, এর কথা একটু পরে বলতেছি, উরসুলা বার্ন, এলিজাবেথ রাসেল, জন পার্কার, তারপর রাইমন্ড, এদের প্রত্যেককে পুলিশ জিজ্ঞেস করলো এবং নেগেটিভ কিছুই পেল না। বাট এই রেল প্যাটনকে তারা বাড়িতে খুঁজে পেল না। এবং এখানে আরও একটা ইম্পর্টেন্ট বিষয় যে তারা জানলার কাছে এই রেল প্যাটনের জুতার ছাপ পেল, ঠিক আছে, ফুটপ্রিন্ট পেল। তো রেল প্যাটনের অনুপস্থিত এবং রেল প্যাটনের যে ফুটপ্রিন্ট পাওয়া গেল জানলার পাশে, এটা থেকে পুলিশ অনেকটা নিশ্চিতই হলো যে রজার অ্যাক্রয়েডের খুন হয়তো রেল প্যাটনই করেছে। এবং পুলিশ এরপরে রেল প্যাটনকে
খুঁজে বের করার চেষ্টা করতে থাকলো। এবং অন্যদিকে এই ফ্লোরা অ্যাক্রয়েড সে বিশ্বাস করে না যে রেল প্যাটন তার বাবাকে হত্যা করেছে। ফ্লোরা অ্যাক্রয়েড কিন্তু ইতিমধ্যেই রেল প্যাটনের সাথে এনগেজড, এবং ফ্লোরা অ্যাক্রয়েড আর রেল প্যাটনের হয়তো কিছুদিন পরেই বিবাহ হতো, এর মধ্যেই রগার অ্যাক্রয়েডের হত্যা হয়ে গেল। যাই হোক, ফ্লোরা অ্যাক্রয়েড বিশ্বাস করে না যে তার বাগদত্তার রেল প্যাটন তার বাবা এই রগার অ্যাক্রয়েডকে হত্যা করেছে। তো সেই কারণে সে এই ডক্টর জেমস শেপার্ডের বাড়িতে যায় এবং তাকে রিকোয়েস্ট করে যে এই হারকিউল পাইরটকে যেন সে বলে এই খুনের যে তদন্ত সেটা করার জন্য। তো হারকিউল পাইরট সম্পর্কে তোমাদের আগেও বলেছি, সে হচ্ছে একজন রিটায়ার্ড গোয়েন্দা। আগে সে পুলিশের গোয়েন্দা বিভাগে চাকরি করতো এবং সে খুবই বিচক্ষণ এবং জ্ঞানী একজন মানুষ। এরপরে ফ্লোরা অ্যাক্রয়েডের অনুরোধে হারকিউল পাইরট রাজি হয় এই খুনের তদন্ত করার জন্য, এবং এই ডক্টর জেমস এই তদন্ত করার জন্য হারকিউল পাইরটকে সাহায্য করে। তো হারকিউল পাইরট প্রথমেই এই পরিবারের সবাইকে একত্র করে একজনকে জিজ্ঞেস করে যে কি হয়েছিল বা ওই রাতে কে কী করেছিল। তো সবাইকে জিজ্ঞেস করার পরে হারকিউল পাইরট কিছু কিছু মানুষের বক্তব্যে, কিছু কিছু ক্যারেক্টার্সের বক্তব্যে একটু সন্দেহ প্রকাশ করলো এবং সে তার তদন্ত চালিয়ে গেল। তদন্তের এক পর্যায়ে হারকিউল পাইরট ওই খুনের স্থান থেকে এবং আশেপাশ থেকে সে 3টি আলামত পেল। একটা হচ্ছে গুসকোয়েল পেল, এটা হচ্ছে তোমার ওই যে পালকের যে কলমগুলো আছে ওই রকম একটা কলম পেল। এরপরে আর লেখা এরকম একটা আংটি পেল এবং একটা কাপড়ের টুকরা পেল। তো সেই আর লেখা আংটি দেখে এবার সবাই আরও নিশ্চিত হলো যে এটা তাহলে রেল প্যাটনই, কারণ ইতিমধ্যেই পুলিশ রেল প্যাটনকে সন্দেহ করে তার পায়ের ছাপ এবং তার অনুপস্থিতির কারণে। এবং এবার আবার একটা আংটি পাওয়া গেল রেল প্যাটনের। তো যাই হোক, হারকিউল পাইরট কিন্তু নিশ্চিত না যে রেল প্যাটনই তার বাবা এই রগার অ্যাক্রয়েডকে খুন করেছে। হারকিউল পাইরটের কাছে সবাইকেই সন্দেহজনক মনে হয় এবং সে সেকেন্ড টাইম আরও একটা মিটিং ডাকে সবাইকে নিয়ে এবং এক এক করে সবাইকে সে জিজ্ঞাসাবাদ করে এবং সে জানতে পারে যে প্রত্যেকের কাছেই এই রগার অ্যাক্রয়েডকে খুনের কারণ ছিল। তো প্রথম থেকে বলি যে সিসিল অ্যাক্রয়েড হচ্ছে রগার অ্যাক্রয়েডের কাছে অনেক ঋণী ছিল এবং তোমাদের ইতিমধ্যে আমি বলেছি যে সিসিল অ্যাক্রয়েড এবং ফ্লোরা অ্যাক্রয়েড এই দুইজন এই রগার অ্যাক্রয়েডের উপর নির্ভর করেই কিন্তু বেঁচে ছিল এবং তার সাথেই কিন্তু থাকতো। তো সিসিল অ্যাক্রয়েড হয়তো ভেবেছে যে রগার অ্যাক্রয়েড মারার পরে এই সম্পত্তির মালিক হয়তো সেই হবে এবং তার যে সম্পত্তির দেখাশোনা হয়তো সেই করতে পারবে। তো বিশেষ যে কারণটা হারকিউল পাইরটের কাছে মনে হলো সেটা হচ্ছে যে সিসিল অ্যাক্রয়েড রগার অ্যাক্রয়েডের কাছে ঋণ ছিল, সেই কারণে হয়তো সিসিল অ্যাক্রয়েড রগার অ্যাক্রয়েডকে মারতে পারে। এরপরে রয়েছে ফ্লোরা অ্যাক্রয়েড। তো ফ্লোরা অ্যাক্রয়েড রগার অ্যাক্রয়েডের যেদিন খুন হয় সেই রাতে তার রুমের পাশেই গিয়েছিল এবং পরবর্তীতে ফ্লোরা অ্যাক্রয়েড বলে যে সে আসলে তার রুমে কিছু টাকা চুরি করতে গিয়েছিল, তার কিছু টাকার শর্ট ছিল সেই কারণে। তো এ থেকে হারকিউল পাইরট এই ফ্লোরা অ্যাক্রয়েডকেও সন্দেহ করে যে হ্যাঁ সেও খুন করতে পারে। এরপরে রেল প্যাটন তো ইতিমধ্যেই দোষী এবং ইতিমধ্যেই সবাই তাকে সন্দেহ করে যে রেল প্যাটন হয়তো তাকে খুন করেছে। এরপর রয়েছে উর্সুলা বার্ন। উর্সুলা বার্ন হচ্ছে রজার অ্যাক্রয়েডের বাড়ির যে খাদ্যের প্রধান পরিচালিকা এবং উর্সুলা বার্ন আর এই রেল প্যাটন কিন্তু গোপনে বিবাহ ইতিমধ্যে করেছে এবং এই ব্যাপারটা উর্সুলা বার্ন যখন রজার অ্যাক্রয়েডকে বলে তখন কিন্তু রজার অ্যাক্রয়েড উর্সুলা বার্নকে বাড়ি থেকে বের করে দেয়। তো হারকিউল পাইরট মনে করে হয়তো এই রাগেও উর্সুলা বার্ন একে খুন করতে পারে। এরপরে রয়েছে এলিজাবেথ রাসেল, যার ছেলে চার্লস কেন্ট যেই রাতে রজার অ্যাক্রয়েড খুন হলো সেই রাতে এসেছিল এবং তোমাদের আগেও বলেছি চার্লস কেন্ট ছিল একজন অ্যালকোহলিক, একজন নেশাগ্রস্ত লোক। তো হারকিউল পাইরট ভাবলো যে নেশার কারণে বা টাকা পয়সার কারণে চার্লস কেন্টও হয়তো রজার অ্যাক্রয়েডকে হত্যা করতে পারে। এরপর রয়েছে জন পার্কার। তো ডক্টর জেমস যখন ফোন পেয়ে আসলো রজার অ্যাক্রয়েডের বাড়িতে তখন সে বাড়িতে এসেই কিন্তু এই জন পার্কারকে উপস্থিত পেয়েছিল। তো সেক্ষেত্রে একেও সন্দেহ করা যায়। এরপরে রাইমন্ড ছিল তার পার্সোনাল সেক্রেটারি রজার অ্যাক্রয়েড, একেও তার কথার মাধ্যমে সন্দেহ করে হারকিউল পাইরট। এরপরে মেজর হেক্টর বেলান্ট, এর সাথেও ডক্টর জেমস যখন রজার অ্যাক্রয়েডের খুনের খবর পেয়ে তার বাড়িতে আসে একেও এই ডক্টর জেমস তার বাড়িতে দেখতে পায়। তো এইভাবে হারকিউল পাইরট একেবারে এইখান থেকে এই পর্যন্ত যে ক্যারেক্টার্সগুলো রয়েছে এর প্রত্যেকেই হারকিউল পাইরটের কাছে সন্দেহভাজন মনে হয়, যে এর প্রত্যেকের কাছেই রজার অ্যাক্রয়েডকে খুন করার কারণ রয়েছে এবং এর প্রত্যেকেই রজার অ্যাক্রয়েডকে খুন করতে পারে, বাট খুন তো একজনে করেছে এবং এটা হারকিউল পাইরটকে খুঁজে বের করতে হবে। এবং মিটিং শেষে হারকিউল পাইরট এটা সবাইকে জানিয়ে দেয় যে আসল খুনিকে এটা সে জেনে গিয়েছে এবং এটা সে পরের দিন সবাইকে জানাবে এবং পুলিশকেও জানিয়ে দেবে। তো তোমাদের এখানে একটা বিষয় জানিয়ে নেই যে এই যে জন পার্কার যে
এই ডক্টর জেমসকে ফোন করেছিল এবং পরবর্তীতে জন পার্কার কিন্তু অস্বীকার করলো যে সে ফোন করেনি। এবং পরবর্তীতে পুলিশ কিন্তু তদন্ত করে বের করেছে যে আসলে ডক্টর জেমসকে যেই ফোনটা করা হয়েছিল সেটা কিন্তু রেল লাইনের পাশে একটা বুথ থেকে করেছিল, ঠিক আছে। তার মানে সত্যি সত্যিই কিন্তু জন পার্কার ডক্টর জেমস শেপার্ডকে কিন্তু ফোন করেনি। তো যাই হোক, এরপরে মিটিং শেষে হারকিউল পাইলট আর এই ডক্টর জেমস দুইজনে একসাথে চলে গেল এবং এরপরে হারকিউল পাইলট ডক্টর জেমস শেপার্ডকে বলল যে আমি জেনে গিয়েছি যে তুমিই ছিলে হচ্ছে এই মিসেস ফেরার্সের ব্ল্যাকমেইলার এবং রজার অ্যাক্রয়েডের খুনি। রজার অ্যাক্রয়েডকে তুমি খুন করেছো কারণ তুমি জেনে গিয়েছিলে যে মিসেস ফেরার্স রজার অ্যাক্রয়েডকে জানিয়ে দিয়েছে তার ব্ল্যাকমেইলারের নাম, এবং রজার অ্যাক্রয়েড যদি এটা পুলিশকে বলে দেয় সেই ভয়েই তুমি রজার অ্যাক্রয়েডকে খুন করেছো। তো যাই হোক, এই যে এতক্ষণ আমরা যেই বর্ণনাগুলো পেলাম, এই বর্ণনাগুলো কিন্তু এই ডক্টর জেমস শেপার্ডই আমাদের কাছে বলতেছে। তার মানে এই গল্পের যে ন্যারেটর, সেই ন্যারেটর কিন্তু ডক্টর জেমস শেপার্ড। তো এরপরে ডক্টর জেমস শেপার্ড স্বীকার করলো যে সেই মিসেস ফেরার্সের ব্ল্যাকমেইলার ছিল এবং রজার অ্যাক্রয়েডের খুনি ছিল। এবং এটা হারকিউল পেইরট কীভাবে বুঝলো? কারণ ডক্টর জেমস শেপার্ড রজার অ্যাক্রয়েডের খুনের ওই রাতে রজার অ্যাক্রয়েডের সাথে মিট করা শেষে 9:15 কিন্তু রজার অ্যাক্রয়েডের বাড়ি থেকে রওনা দিল এবং রওনা দিয়ে তার বাড়িতে গিয়ে আবার সে একটু পরেই রজার অ্যাক্রয়েডের বাড়িতে এসেছিল। এটা হারকিউল পেইরট জানতে পারে তার এক পেশেন্টের কাছ থেকে। সেই পেশেন্ট হারকিউল পাইরটকে বলেছিল যে ডক্টর জেমস শেপার্ড রজার অ্যাক্রয়েডের বাড়ি থেকে এসে আমাকে দেখতেছিল, এবং এরপরেই সে বলল যে আমার একটা জরুরি কাজ আছে, এবং এটা বলে আবার সে রজার অ্যাক্রয়েডের বাড়িতে চলে যায়। এ থেকে হারকিউল পাইরটের সন্দেহটা এই ডক্টর জেমস শেপার্ডের উপরে অনেকটা মজবুত হয়, অনেকটা শক্ত হয়। এবং এরপরে ডক্টর জেমস শেপার্ডকে কে ফোন করেছিল এই বিষয়টাও হারকিউল পাইরট জানতে পারে যে জাহাজের একজন কর্মচারীর মাধ্যমে ডক্টর জেমস শেপার্ড তাকে ফোন করিয়েছিল। তো এই বিষয়গুলো জেনেই আসলে হারকিউল পাইরট এই কেসটি সলভ করলো এবং সে নিশ্চিত হলো যে ডক্টর জেমস শেপার্ডই রজার অ্যাক্রয়েডকে খুন করেছে। তো যাই হোক, ডক্টর জেমস শেপার্ড যেহেতু এই গল্পটি আমাদের কাছে বর্ণনা করে, এরপরে আমরা দেখব যে ডক্টর জেমস শেপার্ড তার এই খুনের কথা স্বীকার করে এবং সে লাস্টের দিকে এইরকম বলে যে সেও বিষ খেয়ে আত্মহত্যা করে নিল, এবং এই ডক্টর জেমস শেপার্ডের আত্মহত্যার মধ্যেই এই নোবেলটি শেষ হয়। তো এই হলো দ্য মার্ডার অফ রজার অ্যাক্রয়েড, এই নোবেলটির সামারি। ভিডিওটির মাধ্যমে উপকৃত হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওতে একটা লাইক দেবে, আর এর পরবর্তীতে লিটারেচারের অন্য কোনো টেক্সট সম্পর্কে যদি ভিডিও চাও সেটা কমেন্ট বক্সে জানাতে পারো। তো ভালো থাকো সবাই, আজকের মতো এই পর্যন্তই, গুড বাই।